সো আজকের ক্লাসে আমরা প্রথম আমাদের আজকে টপিক হয়েছে গিয়ে ফ্লাকচুয়েটিং লোড। আজকের ক্লাসের ইয়ে হচ্ছে ফ্লাকচুয়েটিং লোড, যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং লোড, এফ এল ইউ 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 সি অথবা এটাকে অনেক জায়গাতে বলা হয় ডাইনামিক অলসো। এটাকে ডাইনামিক লোডও বলা হয়, ডাইনামিক না। এইভাবে এই লোডগুলো মানেটা কি? এখন প্রথম ফার্স্ট কোশ্চেন আসছে, এগুলো লোডগুলো মানেটা কি? লোড অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হয় স্ট্যাটিক আর একটা হয় ডাইনামিক। সো হোয়াট ডু মিন বাই স্ট্যাটিক অ্যান্ড হোয়াট ডু মিন বাই ডাইনামিক? লোড স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক লোড হচ্ছে গিয়ে স্ট্যাটিক লোড হচ্ছে যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি মোশনকে কনসিডারেশন করি না। মোশনের কনসিডারেশন মানে কি? ভাইব্রেশন অথবা কোনো চেঞ্জ ইন মোশন হলে কি তার রেসপন্স আসবে। সে মনে করো একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, অথবা ফোর্সগুলো কনস্ট্যান্ট পড়ছে না, তাহলে কি হবে? মানে ইন শর্ট আমি যদি বলি, এখানে কনস্ট্যান্ট ফোর্স, একদম একদম বাংলা কথা বলতে গেলে কনস্ট্যান্ট ফোর্স নিয়ে কথা বলে। এটা কিন্তু বারবার মনে রেখো, এটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স নিয়ে কথা বলে, ঠিক আছে? বাট যখন আমরা ইয়ে নিয়ে কথা বলবো, ডাইনামিক DYNAMIC ডাইনামিক লোড নিয়ে কথা বলবো, তখন কিন্তু এরকম ফোর্স কনস্ট্যান্ট থাকবে না। কি থাকবে? ফোর্সটা কি হতে পারবে? ফোর্সটা উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হবে। মানে কি? এই যে তোমার ইয়েটা আছে, কোথায় গেল? আরেকটা কালার নিতে হবে। আচ্ছা, তো আমাদের উইথ রেসপেক্ট টু, যদি আমরা ধরি, মনে করো ফর এক্সাম্পল ইয়েটা ধরি, এক্সাম্পল কীরকম দিতে পারি? মনে করো একটা আমাদের যে বারাসাত বারুইপুর যেটা কলেজে আসে, ঠিক আছে, সেই বাসগুলোর কনসিডারেশন করি। সেই বাসগুলো দেখবে যে সেই বাসগুলোর মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে লোডিং পড়ছে না। এখন জিজ্ঞেস করতে হবে, স্যার বাসগুলো তো ঠিকঠাক চলছে। হ্যাঁ, বাট দ্য থিং ইজ দ্যাট ওই লোডগুলোর মধ্যে দেখতে লক্ষ্য করতে পারবে যে একবার বেশি লোড পড়ে, একবার কম লোড পড়ে, একবার বেশি লোড ওঠে, একবার লোড ওঠে। প্লাস অনেক জায়গায় ঠিকঠাকভাবে করা নেই, মানে মেনটেনেন্স করা নেই। তো এখন জিজ্ঞেস করতে হবে, স্যার এইগুলোর সঙ্গে রিলেশন কি? ডাইনামিক লোডে আমাদের সমস্যাটাই এটা। ডাইনামিক লোডে এই সমস্যাটা এটাই। কি সমস্যা? সমস্যাটা এই যে এখানে লোডটা কনস্ট্যান্ট না। মানে কি? এখানে ইরেগুলার লোডটা, কি ইরেগুলার লোডটা কমপ্লিটলি ইরেগুলার। মানে কি? লোড কনস্ট্যান্ট না। কার উপর ডিপেন্ড করে? এইখানের মধ্যে তাহলে এখানে দুটো জিনিস বুঝে নাও, যে স্ট্যাটিক লোড হলো টাইম ইনডিপেন্ডেন্ট, আর ডাইনামিক লোড হলো টাইম ডিপেন্ডেন্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পারছো ব্যাপারটা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো টাইম ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে এয়ার ডিপেন্ডেন্ট। ডাইনামিক লোড তাহলে এইখানে দিবে। এখন জিজ্ঞেস করো, স্যার আমরা তো এগুলো তো থিওরি। হ্যাঁ, এই থিওরির মধ্যে আনসার আমাদের ম্যাথামেটিক্স আছে। কারণ কি আমরা ম্যাথামেটিক্স ছাড়া এগুলো কিন্তু করতে পারবো না, যতই কিছু বলুক। কারণ ম্যাথামেটিক্স ছাড়া আমাদের এটাকে সিমুলেট করা, বোঝা কি আদৌ কি এরকম করতে পারবো কি পারবো না, সেটা কিন্তু পসিবল না। তো আমরা কি করতে পারি? তো আমরা করিটা কি? আমরা একটু ডাইনামিক আর স্ট্যাটিক লোডকে একটু দেখে নিই। স্ট্যাটিক লোডকে আমরা জানি কি, একদম সিম্পলভাবে দেখবো জিনিসটাকে। ডাইনামিক লোডে আমরা জানি কি, স্ট্যাটিক লোডে প্রথম মনে করো স্ট্যাটিক লোডে কি করি? একটা বডি আছে, ওকে এদিক দিয়ে ইয়ে করছি, এদিকে ফোর্স দিচ্ছি, এদিকে ফোর্স দিচ্ছি, ওর কোনো মোশন, কোনো কনসিডারেশন হচ্ছে, এটা তখন হয়ে যায়, তখন এটা হয়ে যায় স্ট্যাটিক লোড। দাঁড়া একটা মিনিট।
এটা হয়ে যায় স্ট্যাটিক লোড, STATIC, স্ট্যাটিক লোড। বাট যখন এই লোডটাকে আমরা ঠিকঠাক আমরা তখন দেখছি একবার লোড, এখানে সব লোডটা আইদার ফুল পজিটিভ দিচ্ছি, ডিপেন্ড করো, বুঝো এটা ফুল পজিটিভ দিচ্ছি কিংবা নেগেটিভ দিচ্ছি, ঠিক আছে। এটা P ড্যাশ, এটা P ডাবল ড্যাশ, এটা P ট্রিপল ড্যাশ দিলাম, ফলে। বাট যদি এরকম হয়, যদি এটা এই জিনিসটা যদি এরকম হয়ে যায়, লক্ষ্য করো, যদি এই জিনিসটা এরকম হয়ে যায় যে প্লাস মাইনাস পি, আর এদিকে কি পড়ছে প্লাস মাইনাস পি ড্যাশ, তখন এটা হয়ে যাবে ডাইনামিক লোডিং, ডাইনামিক লোডিং। এখন জিজ্ঞেস করতে স্যার এটা কি ফুল প্রুফ? না, এটাও ফুল প্রুফ না, এই জিনিসটাও কিন্তু ফুল প্রুফ না, এই জিনিসটাও কিন্তু ফুল প্রুফ না, এটা জাস্ট বোঝার ইউজ করি, ঠিক আছে, এটাও কিন্তু ফুল প্রুফ না। তো ডাইনামিক সিন্স আমরা দেখতে পাচ্ছি যে এই ডাইনামিক লোডিংয়ে আমরা এই জিনিসটা ক্লিয়ার যে এইখানের মধ্যে ফোর্সটা কিন্তু ফ্লাকচুয়েটেড থাকে, মানে কি ফোর্সটা আইদার বেশি থাকবে কিংবা কম থাকবে, কিংবা প্লাস থাকবে কিংবা নেগেটিভ থাকবে। এইটাও থাকতে পারে যে পির যে ভ্যালুটা দেখছো, এখানে যে পির ভ্যালুটা দেখছো, এই যে পির ভ্যালুটা দেখছো, পির ভ্যালুটাও ফ্লাকচুয়েট করতে পারে। মানে কি এখানে কিছুই স্ট্যাটিক না, তাহলে কার উপর ডিপেন্ড করছে? এইখানে প্রত্যেকটা উইথ টাইম, TIME, টাইম, উইথ টাইম, ঠিক আছে। তো সায়েন্টিস্টরা বললো আচ্ছা ঠিক আছে, উইথ টাইম যদি হয় তাহলে আমি এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো সায়েন্টিস্টরা একটা নতুন একটা সিচুয়েশন অ্যাওয়ারনেস নিয়ে আসলো। সিচুয়েশন অ্যাওয়ারনেস বললো যে লোড কয়েক রকমের মধ্যে ডাইনামিক লোডকে ভাগ করা যেতে পারে। একটা হয় রিপিটেড লোডিং, আরেকটা হয় ফ্লাকচুয়েটিং, আরেকটা হয় রিভার্সড। আচ্ছা, তো রিপিটেড লোডিং কাকে বলি? রিপিটেড লোডিং বলতে একদম সুন্দরভাবে বোঝো, মনে করো একটা অবজেক্ট আছে, একটা অবজেক্টকে আমি এখানের মধ্যে পি দিলাম 10 সেকেন্ডের জন্য, লোডটা প্লাস লোড দিলাম, ঠিক আছে, তারপর লোডটা প্লাস কিংবা যে কোনো একটা লোড, যাই হোক 10 সেকেন্ডস না, উইথ টাইম, লোড উইথ টাইম দিলাম, ঠিক আছে। কিছুক্ষণ পর কি করলাম, কিছুক্ষণ পর লোডটাকে আবার রিমুভ করে দিলাম। মানে এটা যদি গ্রাফটা ড্রয়িং করি তাহলে এটা ক্লিয়ার হবে। গ্রাফটা এরকম আসবে, এটা মনে করো লোড, এটা মনে করো টাইম। তো ব্যাপারটা হলো যে এইখানের মধ্যে লোডটা রিপিটেড থাকে, মানে কি প্রত্যেকটা পজিশনে যদি তুমি কনসিডার করো, প্রত্যেকটা পজিশনের মধ্যে লোডটা রিপিট করছে। এইখানে যা লোড, এইখানেও তা লোড, এখানেও তা লোড, এখানেও তা লোড, মানে প্রত্যেকটা জায়গাতে রিপিট করছে লোডটা, মানে কি লোড ইন্টেন্সিটিটা রিপিট করা হচ্ছে। নাও ফ্লাকচুয়েটিং লোডে কি হয়? এখন যদি এটা ফ্লাকচুয়েটিং লোডে, তাহলে এটা তো রিপিটেড লোড, মানে কি এখানে যা ম্যাগনিটিউড থাকবে, এই পজিশনে যা ম্যাগনিটিউড থাকবে, এই পজিশনে যা ম্যাগনিটিউড থাকবে, এই পজিশনেও তা থাকবে, এই পজিশনে যা আছে এখানেও তা থাকবে, এখানেও তা থাকবে। তো আমাদের রিপিটেড লোডিংয়ে কি হয়, লোডটা কনস্ট্যান্ট থেকে থাকে, আমরা লোড একটু পরপর এটাকে রিলিজ আর ইয়ে করা। ফর এক্সাম্পল আমরা যেগুলো হ্যামার পাই, মনে করো আমাদের কিছু হ্যামার পাই, যেগুলো আমাদের কোম্পানিতে আমরা ইউজ করি কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, ওই হ্যামারগুলোকে আমরা করি কি, তখন আমরা বলি ওখানের মধ্যে আমরা এইসব জিনিসগুলো ইউজ করে থাকি। হ্যাঁ জানি কোনটা ইয়ে। তো এই যে এইটাকে আমরা বলি, আমরা রিপিটেড লোডিং, ঠিক আছে। হ্যাঁ, এটাকে বলে আমরা রিপিটেড লোডিং, ঠিক আছে। রিপিটেড লোডিংয়ে আমাদের লোডটা সবসময় একটা পয়েন্টকে লোড দেওয়া হয়, আবার রিলিজ করা হয়, এটাকে বলে আমরা রিপিটেড লোডিং। ফর এক্সাম্পল এরকমভাবে ঘরে একটা এক্সাম্পল করে দেখতে পারো।
মনে করো একটা একটা প্লাগ একটা চার্জারকে প্লাগে ঢোকালে আবার রিলিজ করলে আবার ঢোকালে আবার রিলিজ করলে মানে আফটার এভরি 10 মিনিটস তুমি এই জিনিসটা করতে থাকলে তখনই এটাকে আমরা বলি রিপিটেড লোডিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে ফ্লাকচুয়েটিং। ফ্লাকচুয়েটিং লোডিং মানে কি, এটা কথার মিনিংটাই এটা যে এইখানের মধ্যে লোডিং সিস্টেমটা পুরো ফ্লাকচুয়েটেড, মানে কি এখানে যদি পি ধরো আর এটা যদি টাইম ধরো এটা এরকম 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 কোনো এটার কোনো থাকবে না, এটা যে কোনোভাবেই এটা কাজ করবে, এটাকে বলি আমরা ফ্লাকচুয়েটিং লোড। ঠিক আছে, এটা কিরকম হতে পারে, মনে করো এরকম তুমি একটা জায়গাকে লোড দিলে একটু বাড়ালে, যেরকম এখানে দেখতে পাচ্ছ এখানে একটু এখানে দাঁড়াও, আচ্ছা যেরকম তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে একটু বাড়ালে এখানে একটু বাড়ালে এখানে একটু কমিয়ে দিলে, যে তোমার কোনো রেগুলারিটি কিছু নেই, তুমি যেরকমটি ইচ্ছে সেরকম করছো, তখনই আমরা এটাকে বলি ফ্লাকচুয়েটিং লোড। তারপর হয়েছে গিয়ে তারপর আমরা বলি এটাকে বলি রিভার্স লোডিং। রিভার্স লোডিংয়ে কি হয়, রিভার্স লোডিংয়ে আমাদের হয় কি, রিভার্স লোডিংয়ে এখানে হয় কি আমরা একটা অন্য কাজ করি, এটা লোড পি প্লাস পি মাইনাস পি আর এটা টাইম। এখানে কি হয়, লোডটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। নাও আমাকে কেউ বলতে পারবে এই রিভার্স টাইপ অফ লোডিং আমরা কোথায় পেতে পারি, কে এই জিনিসটা মানেটা কি, কেউ আমাকে একটু বলতে পারবে, কেউ আমরা তারপর কিন্তু একটু অন্য আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যাবো, তো আমরা ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যে কত রকমের এইখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে এইসব আমি যা করছি এখান থেকে মোটামুটি কোশ্চেন থাকে। ঠিক আছে, কেউ আমাকে বলো তো এখানের মধ্যে রিভার্স লোড এই সিস্টেমটা প্লাস লোড প্লাস মাইনাস কোথায় পেতে পারি? পারফেক্ট, টেনশন কম্প্রেশন মানে কি, মনে করো একটা সিম্পল আমরা একটা এক্সাম্পল নিই, মনে করো একটা বার নিলাম, তুমি কি করলে বারের মধ্যে পি মানে কি একবার কম্প্রেস করবে, একবার লোডটা এদিকে দেবে আর একবার লোড এদিকে দেবে, মানে যদি এদিকটা মাইনাস ধরো এদিকে প্লাস ধরো, আবার সেম এটাও এরকম করবে, একবার মাইনাস দেবে একবার দেবে প্লাস। তো এভরি কম্প্রেশন ও এভরি টেনসাইল আর কম্প্রেশন যদি হতে থাকে প্রতি মুহূর্তে কিছুক্ষণ পর তখনই এটা হয়ে যায় রিভার্স লোডিং। নাও সবচেয়ে বড় যদি জিজ্ঞেস করে এই তিনটের মধ্যে সবথেকে বড় সমস্যাটা কে, হু ইজ দ্য মোস্ট কালপ্রিট ফর ফেটিক, তাহলে তোমাদের একটাই উত্তর হবে, সেটা হচ্ছে গিয়ে মোস্ট কালপ্রিট ফর ফেটিক ইজ নাথিং বাট ইয়োর রিভার্সড। এখন জিজ্ঞেস করতে হবে স্যার রিভার্সড, এটা নাম্বার 1, এটা নাম্বার 1, নাম্বার 2 কে, নাম্বার 2 হচ্ছে এটা র্যাঙ্ক ওয়াইজ, নাম্বার 3 হচ্ছে এটা। মানে এখন যদি ভাঙে কোনো অবজেক্ট যদি ভাঙে এতটুকু বোঝো, কারণ কি আমরা যেটা এটা কিন্তু প্র্যাকটিক্যাল, আবার বলে রাখি এই ডাইনামিক লোডটা কিন্তু প্র্যাকটিক্যাল লোড, এটা কিন্তু প্র্যাকটিক্যালি ঘটে, এটা প্র্যাকটিক্যাল 100% প্র্যাকটিক্যাল, 100% প্র্যাকটিক্যাল, PRAC প্র্যাকটিক্যাল, মানে এটা প্র্যাকটিক্যাল। বাট এই স্ট্যাটিক লোডে যেটা দেখছো এটা কিন্তু ফুললি প্র্যাকটিক্যাল না, এটা 100% প্র্যাকটিক্যাল না, ইটস নট 100% প্র্যাকটিক্যাল। এখানে অনেক রকম ফ্ল আছে, কারণ কি এইখানের মধ্যে আমি বলছি যে লোডটা কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা হয় না। তো হচ্ছেটা কি, তাহলে আমরা একটু দেখি জিনিসটা। তাহলে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হয়েছে কি, তাহলে আমাদের তিনটে জিনিস বুঝতে হবে, দুটো জিনিস বুঝতে হবে যে র্যাঙ্কিং অফ ফেলিয়ার যদি বলে ডাইনামিক লোডিংয়ে, তাহলে তিনটে র্যাঙ্কিং করা হয়। একটা ফার্স্ট ফেলিয়ার হতে পারে, প্রথম ফেলিয়ার হতে পারে রিভার্সের জন্য,
রিভার্স। নাম্বার টু হচ্ছে গিয়ে ফ্লাকচুয়েটিং। রিপিটেড। নাও সমস্যা কেন, এখন একটা বড় কোশ্চেন আসতে পারে, কেন এটা নাম্বার ওয়ানে গেল, কেন এটা নাম্বার টুতে গেল, আর এটা কেন নাম্বার থ্রিতে গেল। নাম্বার থ্রি ঠিক আছে, এটা নাম্বার ওয়ানে যাওয়ার রিজনটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ইন্টারনাল ক্র্যাকস। আমরা কোনো ম্যাটেরিয়ালে বলতে পারি না যে ভেতরে ইন্টারনাল ক্র্যাকস নেই, ঠিক আছে, আমরা এরকম বলতেই পারি না, ইন্টারনাল ক্র্যাক থাকবেই থাকবে। তো হয় কি, তোমরা একটু যদি বুঝো, একবার তুমি টেনশন দিলে, আরেকবার তোমরা কি করলে, আরেকবার তোমরা কম্প্রেশন দিলে সেম ক্র্যাকে, মানে একবার প্লাস প্লাস, একবার মাইনাস মাইনাস, আর এই সাইকেলটা তোমরা কন্টিনিউ করতে থাকলে কি হবে, কেউ আমাকে বলতে পারবে কি হবে এরকম করলে? কি হবে? হ্যাঁ কি হবে? মানে ভেঙে আবার ওই গ্যাপটা বাড়তে থাকবে। এক্স্যাক্টলি গ্যাপটা বাড়তে থাকবে। তাহলে কি হবে, গ্যাপটা এই যে গ্যাপটা দেখবে পরে কিছুক্ষণ পর দেখবে যে গ্যাপটা এরকম ভাবে বেড়ে গেছে। সো ব্যাপারটা হয় কি, ব্যাপারটা এরকম যে আমাদের তাহলে এজন্যই আমরা সবসময় কনসিডার করি যে রিভার্স লোডিং সবসময় খুবই ক্রিটিক্যাল। রিভার্স লোডিংয়ের সঙ্গে কোনো লোডিংকে আমরা কনসিডারেশন করতে পারবো না, এটা এতটাই ক্রিটিক্যাল লোডিং। নাও ফ্লাকচুয়েটিং লোডের জন্য কি হয়, সমস্যাটা কি ফ্লাকচুয়েটিং লোডে যেটা বললাম যে ফ্লাকচুয়েটিং লোড তো এমনি ইরেগুলার, ওর কোনো ঠিক ঠিকানা নেই, ও কোনো সময় বেশি হতে পারে, কোনো সময় কম হতে পারে। এইখান থেকে দুটো টেকনিক শুরু হয়, একটা হয় এন্ডুরেন্স, লিমিট, আরেকটা এন্ডুরেন্স লিমিট, আরেকটা আমরা পাই এসএনআর কার্ভটা এন্ডুরেন্স লিমিটের দিয়ে করা হয়, যেটা থেকে আমরা নেক্সট সামসগুলো করতে পারবো, সবগুলো করতে পারবো। নেক্সট হচ্ছে কি রিপিটেড লোডিং, যেটা আমরা একটু আগে বললাম, রিপিটেড মানে পড়তে সে শুধু পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, তার জন্য ভালো। এই হচ্ছে কনসেপ্ট। নাও যেটা আমরা নেক্সট করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে নেক্সট আমাদের টপিক হচ্ছে গিয়ে এই ফ্লাকচুয়েটিং লোডে এই 2 নম্বর যেটা আমরা দেখছি, এই যে 2 নম্বর পোর্শনটা, এই যে এটা ফ্লাকচুয়েটিং লোড, এখান থেকে দুটো পয়েন্ট বের হয়। দুটো পয়েন্টের নাম কি? পয়েন্টের নাম হচ্ছে গিয়ে এই ফ্লাকচুয়েটিং লোড থেকে বের করি আমরা ফ্লাকচুয়েটিং লোড থেকে আমরা দুটো জিনিস বের করি, কি কি? একটা এন্ডুরেন্স লিমিট, যেটার মধ্যে ম্যাথামেটিক্যাল সামসগুলো আছে। আমরা এছাড়াও ম্যাথামেটিক্যাল সামস আছে, তবে আমরা বেসিক যেটা 100% নেসেসারি সেটা যাচ্ছি, এন্ডুরেন্স লিমিট। আরেকটা হয়েছে গিয়ে আমরা সেটা বুঝি, এটা হচ্ছে গিয়ে স্ট্রেস কনসেন্ট্রেশন। না, স্ট্রেস কনসেন্ট্রেশন এবং এন্ডুরেন্স লিমিট দুটো জিনিস কি, দুটো কেন এত ইম্পর্টেন্ট? দুটোর ইম্পর্টেন্ট থাকার কোনো কারণ আছে। দুটো ইম্পর্টেন্ট থাকার কারণ হচ্ছে কি, এন্ডুরেন্স লিমিট হচ্ছে কি আমাদের কতটুকু আমরা রেজিস্ট্যান্স করতে পারবো, অথবা কতটুকু রেজিস্ট্যান্স করা যেতে পারে। এন্ডুরেন্সটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডের মিনিংটাই আনসার, মানে কি এখানে কতটুকু আমি উইথস্ট্যান্ড করতে পারবো, মানে কি অ্যাবজর্ব করতে পারবো, ABSORB, অ্যাবজর্ব করতে পারবো। আর স্ট্রেস কনসেন্ট্রেশন মানে এটা জিওমেট্রির উপর ডিপেন্ড করে, জিওমেট্রি। এখন জিজ্ঞেস করতে হবে, এই হচ্ছে গিয়ে জিনিসটা। একটা তোমাদের নেক্সট কোশ্চেনের আনসার আমি এখনই দিয়ে দেবো, ঠিক আছে, কারণ কি তোমাদের একটা নেক্সট কোশ্চেনে আসছে। এটা হচ্ছে গিয়ে স্ট্রেস কনসেন্ট্রেশন, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা চাইছিলে, জানতে চাইছিলে, ঠিক আছে। আমি বলেছিলাম, তবেও তোমাদেরকে বলে রাখি, স্ট্রেস কনসেন্ট্রেশন। নাও স্ট্রেস কনসেন্ট্রেশন জিনিসটা কি? স্ট্রেস কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে, মনে করো একটা অবজেক্ট আছে, ঠিক আছে, একটা বার আছে, বারটা জিওমেট্রিটা কি তার উপর ডিপেন্ড করে স্ট্রেসটা কোথায় বেশি হবে আর কোথায় কম হবে সেটা ডিপেন্ড করবে। যদি মনে করো, এখন এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট যে
যে কোনো পয়েন্টের জায়গা, যে কোনো তুমি যদি যে কোনো কর্নার দেখো, সবসময় মনে রাখবে যে কোনো কর্নার যদি থাকে এই পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস হয়, এই কর্নারটার মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস হয়, এই কর্নারটা খুব ভালনারেবল, এই কর্নারের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস হয়। এখন জিজ্ঞেস করতে পারো এই কর্নারে কেন ম্যাক্সিমাম স্ট্রেস হয়, কি রেসপেক্ট, কেন এই জিনিসটা হয়, কেন এই জিনিসটা হওয়ার কারণ কি? এই কর্নারে ম্যাক্সিমাম স্ট্রেস হওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমাদের এইখানের মধ্যে একটা বেসিক কনসেপ্টে যেতে হয়। বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্টটা হচ্ছে গিয়ে এই সার্কেল। আচ্ছা, তো সার্কেলে কি জানি আমরা? সার্কেলে কি দেখতে পাই? সার্কেলের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সার্কেলের পেরিমিটার ডিপেন্ড করে কতটুকু রেডিয়াস আছে, তাই তো? সার্কেলের ইয়েটা কার উপর ডিপেন্ড করে কতটুকু ওর রেডিয়াস আছে। যদি ওর রেডিয়াসটা কম হয়, মানে যদি ওর রেডিয়াসটা কম হয় তাহলে কিন্তু সেটা হবে না, তাহলে এটার পেরিমিটারটা কমে যাবে। আর যদি রেডিয়াস বড় হয় তাহলে রেডিয়াসটা বাড়বে। এই জন্যই সার্কেলে দেখা যায়, সার্কেলে আমরা প্র্যাকটিক্যালি করে দেখেছি, যদি আমরা সার্কেলের উপর লোড অ্যাপ্লাই করি, এদিকে লোড অ্যাপ্লাই করলাম, এদিকে লোড অ্যাপ্লাই করলাম, সার্কেল অ্যাকচুয়ালি এরকমভাবে ডিস্টর্ব হয়ে যায়। হ্যাঁ, সার্কেল ভাঙে না যে তা না, ও ভেঙে কি হয়, ও একটা এলিপসের শেপে চলে যায়, বাট এটা লাস্টলি ভেঙে যায়, বাট এটা অনেক টাইম লাগে। বাট এই জায়গাতে যদি আমরা দেখি, এইখানে আমরা যদি লোড অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল যদি আমরা এইখানে লোড অ্যাপ্লাই করি তাহলে কি হবে তোমরা একটু বলো, তোমাদের কাছে চাই। এইখানে যদি লোড অ্যাপ্লাই করি, সার্কেলের তো আমি বলে দিলাম, এইখানে লোড অ্যাপ্লাই করলে কোথায় ভাঙবে? কেউ বলতে পারবে কোথায় ভেঙে যাবে? সেটা কোথায় ভাঙবে বলতে পারবে? ইয়েস অর নো বলতে পারবে কেউ? বলতে পারবে এতেই কোন দিকে ভাঙবে? প্রথম ভাঙবে এইগুলো, এই জায়গাগুলো ভেঙে যাবে, এই কর্নারগুলো ভেঙে কি হবে জানো? কর্নারগুলো ভেঙে এটা এরকম হয়ে যাবে, তারপর এই মাঝখানটা ভাঙবে, মানে কি এই জায়গাটা ভেঙে যাবে। তো তোমাদেরকে কেন আমি কথাটা বলছি, এখন এখানে কি দরকার? কথার দরকারটা হচ্ছে কি, তাহলে বোঝো যে প্রত্যেকটা কর্নার যে কোনো কর্নার তুমি নাও, এভরি কর্নার ইজ ইম্পর্টেন্ট, এভরি কর্নার। কারণ কি প্রত্যেকটা কর্নারের উপর ডিপেন্ড করে স্ট্রেস কনসেন্ট্রেশন। মানে কি, যদি এইখানে কেন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট লেসন আছে শেখার। লেসনটা হচ্ছে গিয়ে সার্কেলকে তুমি যখনই এদিক মেজারমেন্ট করবে রেডিয়াস দিয়ে করছো, মানেটা কি, ওর কোনো দিকে কর্নার নেই যে এখানে বেশি এখানে কম, প্রত্যেকটা দিকে ইউনিফর্ম। কথাটা বুঝো, সার্কেল একটা ইউনিফর্ম বাট ইউনিফর্ম অবজেক্ট। বাট এই যে রেক্টেঙ্গেল দেখি আমরা, এই রেক্টেঙ্গেলটা দেখি, এই রেক্টেঙ্গেলটা কি, ওই রেক্টেঙ্গেলটা ইউনিফর্ম না। কারণ কি, বুঝলাম না কি বললে? সার্কেলে ম্যাক্সিমাম স্ট্রেস হয়, আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস সার্কেলের পাই, যদি পাই, এটা সবসময় শেষে পাওয়া যায়, তাহলে আমরা সেন্টারে পাই, অন্য কোনো জায়গায় পাই না। তাহলে ভাঙলে সেন্টারে পাই, সেন্টার। আর ওই যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছে তার 90 ডিগ্রিতে পাই, এই দুটো পয়েন্টে পাই। আমি আসছি, সার্কেলের ইউনিফর্ম হলেও যে এখানের মধ্যে সমস্যা হয় সেটা আসছি, ভালো কথা, আমি এটা বলে দেবো। না, এটা দেখা যায় যখনই একটা কোথাও কর্নার্ড জায়গা আসছে, কর্নার বলে একটা জায়গা আসছে, ওই এই পয়েন্টের মধ্যে ব্রেকিংটা বেশি হয়। কারণ কি এখানে একটা বেসিক কনসেপ্ট আছে, স্ট্রেসটা ঠিকঠাকভাবে এখানের মধ্যে সেগ্রিগেশন হতে পারে না, মানে ডিস্ট্রিবিউট হতে পারে না। সিন্স এটা সব জায়গাতে ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট হতে পারে না, সেজন্যই এই পয়েন্টগুলো ভেঙে যায়। এখন জিজ্ঞেস করতে হবে, স্যার তাহলে এটা তো আপনি রেক্ট্যাঙ্গেলের জন্য বলে, ট্রায়াঙ্গেলের জন্য কি হবে? ট্রায়াঙ্গেল, স্কোয়ারের জন্য সেম একই প্রবলেম। এই পয়েন্টগুলো সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড় ক্রিটিক্যাল এরিয়া। সো সায়েন্টিস্টরা বললো, আচ্ছা কি করা যেতে পারে? তো সায়েন্টিস্টরা নতুন একটা জিনিস নিয়ে আসলো, তার নাম হচ্ছে গিয়ে, আমরা সবাই জানি
ফিলেট ফিলেট আর চ্যামফার এটা ফোর্সটা ওই মানে ইয়ের ওই কি বুঝলাম না, কি বলে তোমার, আমি তোমার কথা আমি মানে সাইডের পার্পেন্ডিকুলার লাইনে তখন কোণে সবচেয়ে বেশি স্ট্রেস ট্রান্সফার হতো। হ্যাঁ পরে, হ্যাঁ তো আমি যে পারপেন্ডিকুলার লাইন, এটা শুধু এই পয়েন্টেই পড়বে, মানে কর্নার যেই জায়গাতে পড়বে, মানে এখন এটা পারপেন্ডিকুলার হতে পারে নাও হতে পারে, এখন এই জিনিসগুলো হবেই হবে না। নাও এখানে যে মেইন পয়েন্ট আছে, ফিলেট আর চ্যাম্পার করলে কি হয়, এখন পয়েন্ট আছে ফিলেট আর চ্যাম্পার করলে, ফিলেট আর চ্যাম্পার করলে যদি আমার এরকম হয়, তাহলে আমাদের এই কর্নারগুলো এরকম দেখায়, একটু ম্যাগনিফাই করলে আমরা এরকম দেখতে পাই, কর্নারগুলো এরকম দেখায়, মানে কি এটাতে সার্টেন একটা রেডিয়াস থাকে। আর তো হয় কি, এইখানে যে এক্সট্রা একটা ফোর্স আসছে, মানে ফোর্সের কালারটা চেঞ্জ করে দিই, এক্সট্রা একটা ফোর্স আসছে, এই যে এক্সট্রা একটা স্ট্রেস হচ্ছে, এই স্ট্রেসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় ডিউ টু দিস রেডিয়াস। চ্যাম্ফারে কি হয়, এখন জিজ্ঞেস তাহলে স্যার চ্যাম্ফারে কি হয়, চ্যাম্ফারে আমরা এরকম দেখতে পাই, চ্যাম্ফারটা এরকম। সিমিলারলি চ্যাম্ফারে আমরা যদি দেখি, চ্যাম্ফারও সেইভাবেই লোডটা এসে এইখানের মধ্যে এই জায়গাতে হয়ে যায়। এখন তুমি বলছো স্যার চ্যাম্ফারে এখানে একটা কর্নার আছে, এক্স্যাক্টলি কর্নার আছে, কর্নার হলে এখানেও ডিফেক্ট আসতে পারে, বাট বাট এটার মতন ডিফেক্ট আসবে না, এরকম ডিফেক্ট আসবে না, ঠিক আছে, ওরা ডিফেক্টটা আসবে, অন্য এরকম আসবে না। এখন অনেক রকম এখন অনেক জায়গাতে আমরা খুব ভালো ভালো চ্যাম্পার পাই যেখানের মধ্যে এরকম করে থাকে, এই জায়গাটাকেও রাউন্ড করে দেয়, এই জায়গাটাও রাউন্ড করে দেয়, অনেক জায়গায় দেখা যায়। তো ওটা এটার থেকে এটা আরও সেফ। তো এরকম চ্যাম্পার, অনেক রকম চ্যাম্পার আছে, অনেক রকম ফিলেট করা হয় বাঁচানোর জন্য। আচ্ছা, এইখানে একটু কিছুক্ষণ আগে আমাকে একজন কে যেন জিজ্ঞেস করেছিল যে যদি এটা যদি সার্কেল হয়, যদি একটা সার্কেল হয়, সার্কেলের মধ্যে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে। সার্কেল হলে ফোর্স অ্যাপ্লাই করে, সার্কেলে একটাই রুল কাজ করে। এইখানে যেমন এই রুলগুলো সবকটা আনসার্টেন, এখানে পুরো জিনিসগুলো প্রায় আনসার্টেন, যে কোথায় ভাঙবে কি করে, মানে কর্নার তো ভাঙবে, কোন কর্নারটা আগে ভাঙবে সেটা বলা যাচ্ছে না, অনেক কিছু এইখানে দেবে, বাট এইখানের মধ্যে এই জিনিসটা হয় না। সার্কেল একটাই ল ফলো করে, কি ল ফলো করে লক্ষ্য করো, যদি এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করো, যদি এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই, কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করো, কম্প্রেসিভ বলছি আগে, ঠিক আছে, তারপর বলবো টেনসাইল, কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করো, তার 90 ডিগ্রিতে সেটা ডিস্টরশন হবে, মানে কি 90 ডিগ্রিতে সে ভেঙে যাবে। কিরকমভাবে ভাঙবে, এটা এরকমভাবে ভেঙে যাবে, ফোর্সটা যেরকম আছে এরকম থাক, এটা 90 ডিগ্রিতে ডিফর্মেশন করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কি, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, এখন জিজ্ঞেস করো স্যার এটা তো হয়ে গেল একটা, আর যদি এখানের মধ্যে আমি যদি এইখানে যদি টেনসাইল লোড দিই তাহলে কি হবে। টেনসাইল লোড দিলে এটা একটু আলাদা বিহেভ করে, কি বিহেভ করে, এটা এরকম বড় হয়ে যায়, বাস। এই থাকে দুটো সার্কেলের ডিস্টরশন, দুরকমভাবেই ওর ফেটিক হতে পারে, আর কোনো সার্কেলকে ফেটিক করার মতন কোনো উপায় নেই। ভাঙলে কোন পয়েন্টগুলো ভেঙে যাবে, এখানে ক্রিটিক্যাল, সার্কেলে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, একটা হচ্ছে এই পোর্শনটা, একটা হচ্ছে এই পোর্শনটা আর এই পোর্শনটা। তো ওর দুরকম লোডিংয়ে কাজ করে, শিয়ারে ওর মধ্যে শিয়ার এফেক্ট করে না, কোনো সার্কুলার ডিভাইস জায়গাতে শিয়ার সাধারণত এফেক্ট করে না। 98% টাইম সেটার মধ্যে শিয়ার কাজ করে না, ওটা কিন্তু সার্কেল কিন্তু শিয়ার প্রুফ বলতে পারো, অনেকটাই শিয়ার প্রুফ, ঠিক আছে, 98% শিয়ার কাজ করে। এই গেল একটা। না
এটার পর হচ্ছে কি এন্ডুরেন্স, যেটা আমরা বলবো তার এই এন্ডুরেন্স না, আমি স্ট্রেস কনসেন্ট্রেশন কমপ্লিটই করিনি। স্ট্রেস কনসেন্ট্রেশনকে এএসএমই বললো যে আচ্ছা এত ঝামেলা, এত প্রবলেম কি করে সলভ করা যায়। তো এসএমই বললো যে এসএমই বললো যে ঠিক আছে আমি কয়েকটা গ্রাফ দিয়ে দেবো। যারা যারা ফোর্থ ইয়ারে আছে তারা খুব ভালো করে জানে একটা গ্রাফ থাকে, গ্রাফ আর একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে রিলেট করে একটা গ্রাফ বের করা হতো, প্রত্যেকটা স্ট্রাকচার রিলেট করে একটা গ্রাফ। আমরা এটা নেক্সট ক্লাসে বলবো, যারা থার্ড ইয়ার আছে তোমাদের তো ক্লাসে শুরু হবে এটা। তো এই প্রত্যেকটা গ্রাফে এরকম করে প্রত্যেকটা ইয়ের জন্য একটা একটা গ্রাফ থাকে, যে এরকম দুটো এ করে এরকম থাকে, মনে করো এটা এরকম মাঝখানে একটা হোল, তো এরকম একটা থাকবে। সো এই গ্রাফ, এই দুটো গ্রাফ এই দুটো গ্রাফ থেকে আমরা বের করতে পারি যে কতটুকু স্ট্রেস কমে। এখানে কেটি থাকে আর এখানে ডি বাই ডি, অনেক জায়গাতে ডি বাই ডি। সো এটা ডি বাই ডি না হয়ে এটা এটা লেখাটা ভুল হয়েছে, এটা হবে ডি বাই ডি, ঠিক আছে। আবার অনেক জায়গাতে থাকে কেটি আর এখানে থাকে আর বাই ডি। তো এরকম করে অনেক কিছুই থাকে, তোমরা এই ক্যালকুলেশনসগুলো করে বের করো। এখন যে স্যার গেটে কি এটা দেওয়া থাকবে না, গেটে তোমাদেরকে কেটির ভ্যালুটা দেওয়া থাকবে, কোশ্চেনটা একটু উল্টিয়ে দেবে। যারা থিওরি এক্সাম দেবে তাদের জন্য কেটিটা বের করতে হবে, আর যারা কেটি ইয়ে করবেন তাদেরকে একটু ঘুরিয়ে দেবে, কেটির ভ্যালু দেওয়া থাকবে, বলবে যে ম্যাক্সিমাম অ্যালাউবেল স্ট্রেস বের করতে, ঠিক আছে। এটা বের কর মানে কি, এখন তুমি জিজ্ঞেস করো তাহলে কেটি জিনিসটা কি। কেটিকে আমরা বলি স্ট্রেস কনসেন্ট্রেশন, স্ট্রেস কনসেন্ট্রেশন। এটা ফর্মুলাটা কি, কেটি ইজ ইকুয়ালস টু আমরা জানি সিগমা ম্যাক্স বাই সিগমা অ্যালাউ। বাট এটা মনে রাখবে, এটা কিন্তু তুমি জিজ্ঞেস করতে পারো স্যার এটা কিন্তু ফ্যাক্টর সেফটির মতনই লাগে, 101% এটা ফ্যাক্টর সেফটির মতনই লাগে, বাট এটা জিওমেট্রির উপর ডিপেন্ড করে। মানে কি ডিজাইন করেছো, তার মধ্যে কয়টা হোল আছে তার উপর ডিপেন্ড করে কেটির ভ্যালু আসে। বাট ফ্যাক্টর সেফটিটা কি, ফ্যাক্টর সেফটিটাও প্রায় সেম ফর্মুলা। কি আছে, ফ্যাক্টর সেফটি হচ্ছে সিগমা ম্যাক্স বাই সিগমা অ্যালাউবেল ওয়ার্কিং সব কিছু, ঠিক আছে। তো এই যে দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা দেখতে কিন্তু সেম, এই দুটো ফর্মুলা কিন্তু দেখতে সেম, বাট এই দুটো ফর্মুলা কিন্তু আলাদা। কেটি এবং এফওএস দুটো কিন্তু দেখতে সেম, বাট ওরা কিন্তু আলাদা। একটা জিওমেট্রির উপর ডিপেন্ড করে, আর একটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর। এটা ফ্যাক্টর অফ সেফটি ডিপেন্ড করে ম্যাটেরিয়াল কি আছে তার উপর ডিপেন্ড করে আমরা ইউজ করি, আর কেটিটা ডিপেন্ড করে কি জিওমেট্রি আছে, জিওমেট্রিটা কি দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে, জিওমেট্রিটার মধ্যে কি হোল আছে, যেরকমটি এখানে দেখতে পাচ্ছ হোল আছে, এখানে কোনো রকম নচ আছে হ্যাঁ কি না, তারপর এটা কি সিলিন্ড্রিক্যাল না, এটা একটা সিম্পল প্লেট। তো এই পুরো জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমরা কি করি, আমরা এই স্ট্রেস কনসেন্ট্রেশন এবং এভরিথিং বের করে থাকি, ঠিক আছে। এই গেল এটা। তারপর একটা লাস্ট আজকে একটু বলে বেরিয়ে যাব, কারণ কি এটার উপর নেক্সট উইকে পরীক্ষা ক্লাস নেব, ঠিক আছে। ক্লাসটা নেক্সট উইকেই থাকবে, বাট এটা একটু আমি বলে রাখি। এন্ডুরেন্স যেটা লাস্ট টপিক, কিন্তু এটা শেষ করা যাবে না, এটা জাস্ট বলে রাখি। এন্ডুরেন্স মানে কি, বাংলা ভাষায় হচ্ছে কি সহ্য ক্ষমতা। বাংলা ভাষায় বললে আমরা বলতে পারি সহ্য ক্ষমতা। মানে কি উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি, এটাকে বলা যায় উইথস্ট্যান্ড ক্যাপাসিটি। মানে কি এন্ডুরেন্স হয়েছে গিয়ে এন্ডুরেন্সকে আমরা অনেকভাবে ইউজ করি। এন্ডুরেন্স এখানের মধ্যে, কারণ কি বই খুললেই দেখতে পাবে এইখানের মধ্যে বলা থাকে
এন্ডুরেন্স লিমিট, আবার এন্ডুরেন্স স্ট্রেস, এরকম কিছু অনেক কিছু বলা থাকে। মানেটা কি, একদম সিম্পল ভাষায় আসি, মানে ফেটিক স্ট্রেসের হওয়ার ঠিক আগ মুহূর্তে এই যে পয়েন্টে ফেটিক স্ট্রেসটা যে হচ্ছে, ফেটিক স্ট্রেসটা যে এদিকে হচ্ছে, তার হওয়ার ঠিক আগ মুহূর্তে, ঠিক আছে, জাস্ট যখন ফেটিক স্ট্রেসটা হবে মানে কি ভেঙে যাবে, অথবা ফেটিক অথবা ফ্র্যাকচার, এটাকে যদি বলি ফ্র্যাকচার, এইটার আগ মুহূর্তে যে পরিমাণে যে ইন্টেন্সিটিতে স্ট্রেস হয় তাকেই বলি আমরা এন্ডুরেন্স। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝে গেছে। গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, মনে করো আমি এটাকে একদম সহজভাবে বলছি, এটা মনে করো টাইম, ঠিক আছে, টাইম তো এটাকে মনে করো একটা টাইম, ঠিক আছে, এটাকে মনে করো টাইম। তো টাইম এরকম রান করছে, এই জায়গাতে মনে করো ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে, এই ফ্র্যাকচার হওয়ার ঠিক আগ মুহূর্তে, জাস্ট তার আগে যে আগের টাইমে যে স্ট্রেস ইন্টেন্সিটিটা থাকবে, যে স্ট্রেস ইন্টেন্সিটি, স্ট্রেস স্ট্রেস ইন্টেন্সিটি INTENSITY ইন্টেন্সিটি থাকবে, এটাকে আমরা বলি এন্ডুরেন্স। এটাকে বলি একটু ইর বেশি পা হয়ে গেছে, এন্ডুরেন্স, ক্লিয়ার হয়েছে? এটাকে বলি আমরা এন্ডুরেন্স স্ট্রেস, এটাকে বলি আমরা এন্ডুরেন্স লিমিট, এটাকে বলি আমরা এন্ডুরেন্স স্ট্রেস। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন জিজ্ঞেস করতো তাহলে ফ্র্যাকচারটা তো আমরা জানি যে এই মুহূর্তে, ফ্র্যাকচার তো যে কোনো মুহূর্তে হতে পারে। ফর এক্সাম্পল আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি একটা পেনের ক্যাপকে তুমি মুড়ছো, তুমি যদি এটাকে বেশি তাড়াতাড়ি মোড়ো তাহলে তাড়াতাড়ি ফ্র্যাকচার হবে, আর যদি কম তাড়াতাড়ি মোড়ো তাহলে এটা অনেক দিন পর ফ্র্যাকচার হবে। তো এই যে জিনিসটা, এটা যে টাইমটা, এই টাইমের উপর ডিপেন্ড করে, ঠিক ফ্র্যাকচারটা আগে হোক কি পরে হোক, ঠিক যে সময় ফ্র্যাকচারটা হবে, যে টাইমে ফ্র্যাকচার, ঠিক তার আগের মুহূর্তটাই হয়েছে কি এন্ডুরেন্স। যে এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, স্ট্রেস ইন্টেন্সিটি পায়, তাকে বলি আমরা স্ট্রেস ইন্টেন্সিটি। ক্লিয়ার হচ্ছে সবার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ, কি বলছো বলো। যদি একটা কোনো কিছু ধরো রেক্টাঙ্গুলার শেপের কোনো কিছু নিচে পড়ে যায়, তার মানে হ্যাঁ ধরো নিচে পড়ে গেল, তার মানে তখন ওই কর্নারই হ্যাঁ এক্স্যাক্টলি একদম এক্স্যাক্ট কথা বলছো। কোনোদিন যদি নিচে পড়ে যায়, কোনোদিন যদি মনে করো নিচে পড়ে গেছে, কিংবা কোনো রেক্টাঙ্গুলার জিনিস যদি নিচে পড়ে যায়, তাহলে প্রথম যদি ভাঙে এই কর্নারগুলোই ভাঙবে। চলো বের করি, আগে বের করলে তাহলে সুবিধা হবে। এই কর্নারগুলোই ভাঙবে, তারপরে সব জায়গায় ভাঙবে, এই কর্নারগুলোই ভাঙবে প্রথম। কারণ এইখানের মধ্যে এখন জিজ্ঞেস করতো কেন এই জিনিসটা ভাঙবে। আমরা যদি দেখি এই যে কর্নারে আছে, কর্নারে ডিরেক্ট গিয়ে স্ট্রেসটা কাজ করে, এই জায়গাতে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করে, কারণ কি এই পয়েন্টে বেশিরভাগ ইম্প্যাক্ট হয়, স্ট্রেসটা ডিস্ট্রিবিউট হতে পারে না। বাট এইখানে হলেও অনেকটা ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে, এই জায়গাতে অনেকটা ডিস্ট্রিবিউট হতে পারে, বাট ও এই কর্নারে ডিস্ট্রিবিউট হতে পারে না। ডিস্ট্রিবিউট না হতে পারলে কি হবে? ডিস্ট্রিবিউট না হতে পারলে আমাদের ওই পাস্কেল ল হিসাবে, পাস্কেল ল যেরকম কাজ করে সেরকম, এবং এইখানের মধ্যে এটা পুরোটা ভেঙে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এই জন্যই দেখবে আমাদের যে ঘরে যে এই পিলার বানানো হয়, কিংবা ল্যাপটপের যে সাইডগুলো আছে, মোবাইলের সব জায়গাতে দেখবে যে এরকম করে একটা কার্ভ করে দেওয়া আছে, সব জায়গাতে এরকম করে কার্ভ করা হয়। একটাই কারণ, ডিউ টু স্ট্রেস কনসেন্ট্রেশন বেশি হলেই ভাঙবে, কেউ এটাকে রুখতে পারবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
हाँ सर। হ্যাঁ আচ্ছা सर হ্যাঁ বলো বলো हाँ ये इंडोरेंस के मेजरमेंट के लिए सर आप बता रहे थे कि फ्रैक्चर से जस्ट थोड़ा सा पहले वाला स्टेज, हाँ मतलब कि वहां तक जितना भी उसका कैपेसिटी है वो हो गया इंडोरेंस। हाँ तो सर किसी भी ऑब्जेक्ट का अगर इंडोरेंस मेजरमेंट करना है तो वो क्या, मतलब कि फर्स्ट उसको फ्रैक्चर ही करना पड़ेगा या फिर कोई अदर हाँ ऑप्शन है? ये तो मैंने अभी तक बोला नहीं, मैंने जस्ट बोला थियरी क्या है, इसको मेजरमेंट करने का तरीका है। तरीका ये होता है, तुम्हारा बात एकदम 100% गारंटेड है। ये इसको मेजरमेंट करने के लिए हम लोग पढ़ाई करते हैं SNR, सिग्नल टू नॉइज रेशियो। वो सिग्नल टू नॉइज रेशियो कहते हैं, बट बहुत सारा नाम है उसका। कुछ साइंटिस्ट उसको सिग्नल टू नॉइज रेशियो कहते हैं, कुछ साइंटिस्ट उसको कहते हैं स्ट्रेस टू नंबर ऑफ साइकिल रेशियो। तो वो सब हम लोग नेक्स्ट दिन क्लास में पढ़ेंगे, जहाँ पे मैं बोलूँगा कि तीन साइंटिस्ट आए थे। तीन साइंटिस्ट ने तीन तरह का एंडोरेंस लिमिट को समझाने के लिए एक तरीका बताया। एक ने बताया कि अल्टीमेट स्ट्रेस पे होगा, एक ने बताया कि वो यील्ड स्ट्रेस पे होगा। उसको लेके बहस, उस बहस में ही हम लोग आंसर को मिल जाता है, और उस बहस से ही आज का इंडस्ट्री खड़ा हुआ है। चाहे तुम लैपटॉप ले लो, चाहे तुम एक प्लेन ले लो, चाहे तुम एक स्पेस शटल ले लो, चाहे तुम एक बिल्डिंग ले लो, हर जगह पे ये टेक्नोलॉजी इस्तेमाल होगा ही होगा। इसमें से सारा आंसर आता है। मैं ये बताया नहीं हूँ क्योंकि ये और 1 घंटे का क्लास है, ठीक है। मैं ये नेक्स्ट वीक में बताऊंगा, नेक्स्ट वीक में बताऊंगा। और तुम लोगों के क्लास में, तुम लोग तो थर्ड ईयर में हो, तुम लोगों के क्लास में ऐसे भी मैं पढ़ाने वाला हूँ, फिर भी ये इसमें पूछा जाता है, ठीक है। अच्छा, ओके सर। हाँ, तो फिर भी मैं बता देता हूँ, इसमें क्वेश्चन हो सकता है कि तुम्हारा इसमें आ जाए, गेट के एग्जाम में आ जाए। उसका नाम, दो तरह का नाम बोला जाता है, साइंटिस्ट लोग उसको दो तरह का नाम बोला जाता है, सिग्नल टू नॉइज रेशियो। और कुछ साइंटिस्ट इसको ये भी बोलते हैं, जो मैकेनिकल वाले हैं ज़्यादातर मैक्सिमम, उन लोग बोलते हैं उसको स्ट्रेस टू नंबर ऑफ साइकिल, CYCL साइकिल रेशियो। सो यहाँ पे दो तरह के बोला जाता है, ऐसे ना हर। अभी इसको हम लोग को EC ट्रिपल ई, वो लोग का बात है, वो लोग इसको ये बोलते हैं। हम लोग और मैकेनिकल और उसका जो रिलेटिव ब्रांचेस है, सारे लोग इसको SNR को हम लोग स्ट्रेस टू नॉर्मल नंबर ऑफ साइकिल कहते हैं। आप पूछ सकते हो सर आपने इन दोनों को क्यों दिया, क्योंकि दोनों में ही हम लोग जो भी बात कर रहे हैं वो सब एक ही बात कर रहे हैं। सिग्नल टू नॉइज रेशियो या स्ट्रेस टू नंबर ऑफ साइकिल, बात एक ही है। जब तुम लोग को प्रैक्टिकल समझ में आएगा, वो प्रैक्टिकल रिलेशन कहाँ पे हम लोग, मैं इसको नेक्स्ट वीक में बोलूँगा। ये थोड़ा इंपॉर्टेंट है, इससे शायद क्वेश्चन आ सकता है तुम्हारे तुम लोगों के गेट एग्जाम में। अच्छा, ক্লিয়ার হয়েছে সবার? এতটুকু বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ, আচ্ছা। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে, আমাকে কে জানি কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে আগের দিনে স্যার, আগের দিনে কি এক্সামে কি আছে সেটা একটু আমাকে বলে দিন। আচ্ছা, প্রিফেস করে দিচ্ছি আগের দিনে কি ছিল, ঠিক আছে। দাঁড়াও, আগের দিনে কোশ্চেনে আগের দিনে যে পরীক্ষাতে আমাদের যে পরীক্ষা হয়েছিল, তো এখানের মধ্যে ওখানে বলা হয়েছিল ডি অফ নাকল জয়েন্ট, KNUCKL, নাকল জয়েন্ট, তাই তো? এটা বের করতে বলা হয়েছিল তো। হ্যাঁ, তো এখন ডি অফ নাকল জয়েন্ট বের করতে গেলে চোখ বন্ধ করে একেবারে স্টেপগুলো কি হতে পারে একদম ছোট্ট করে স্টেপগুলো। প্রথম কি বের করবে? প্রথম বের করবে ডায়া অফ শ্যাফট, রিমেম্বার ডিটা কিন্তু মাল্টিপল অফ 5 হতে হবে, মাল্টিপল অফ 5, ঠিক আছে, মাল্টিপল অফ 5, ঠিক আছে। তারপর সেকেন্ড স্টেপটাই লাস্ট স্টেপ। কি করবে সেকেন্ড স্টেপে? আর কিছু করতে হবে না, বেন্ডিং স্ট্রেস দিয়ে
বেন্ডিং স্ট্রেস দিয়ে, মনে আছে বেন্ডিং স্ট্রেস? সবাইকে যারা থার্ড ইয়ারে আছো, যারা ফোর্থ ইয়ার, তোমরা তো জানে বেন্ডিং স্ট্রেস দিয়ে আমরা একটা ফর্মুলা বের করেছিলাম, মনে আছে? বেন্ডিং স্ট্রেস দিয়ে একটা ফর্মুলা বের করেছিলাম, মনে আছে কি? একটা ফর্মুলা বের করেছিলাম, সিগমা বি ইজ ইকুয়ালস টু এইখানের মধ্যে এম বি ওয়াই বাই আই, এইখানের মধ্যে ওয়াই সামথিং ছিল, এম সামথিং ছিল, ওয়াই ছিল ডি বাই টু, আর এটা একটা এটা পোলার মোমেন্টাম রেশিও, মনে আছে কি? এটা বলেছিলাম যে, মনে আছে কি? হ্যাঁ, এমবি ওয়াই বাই আই দিয়ে যেটা বের করা হয়েছিল একটা ফর্মুলা, যেখানের মধ্যে ডি কিউব বলে একটা আমাদের কন্ডিশন আসে, ওই এরপর আমরা এরকম করে এখানে কিউব রুট দিয়ে পুরো ফর্মুলা দিয়ে ডিটা বের করবো। এই হচ্ছে অঙ্কটা, প্রথম অঙ্কটা। নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট সাম ছিল, নেক্সটে আমি কি কোশ্চেন দিয়েছিলাম যে, ও আচ্ছা, আমরা সাধারণত ডিজাইনে আমরা কোন পার্টকে বেশি প্রাধান্য দিই, ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট, অর বোথ অর সামথিং? আমরা প্রাধান্য দিই শুধু ইলাস্টিক লিমিটই আমাদের মেইন জিনিস, আমরা প্লাস্টিক লিমিটে যাই না, কারণ কি প্লাস্টিক লিমিটে পার্মানেন্ট ডিফর্মেশন হয়, এজন্যই আমরা সবসময় ইলাস্টিক লিমিটেই থাকি। আর স্ট্রেস কনসেন্ট্রেশনের অঙ্ক এটা বলেই দিয়েছি। আচ্ছা, কারো কোনো কনফিউশন? আর কি কোশ্চেন ছিল আমি ভুলে গেছি, আর কি কোশ্চেন ছিল বলতে পারবে? আমাদের একটা বোধহয় নিউমেরিক্যাল বাকিগুলো করেছি। আরেকটা কি নিউমেরিক্যাল ছিল আমি ভুলে গেছি, বলতে পারবে? আমি দেখতে হবে, জানতে আছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে নেক্সট উইক মনে রেখো, কিংবা কিছুক্ষণ পর হলো আজকে দিয়ে দিলে আমি আজকে সবাইকে সলিউশনটা পাঠিয়ে দেবো। সলিউশন মানে কি আমি বলে দেবো কি আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে এত